গল্প প্রতারক। রচনা এবং পাঠে তনুময় কোলে। ঘড়ির কাঁটা প্রায় 7টা ছুঁই ছুঁই। সন্ধেবেলা, বাইরে ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে। এমন সময় ভবতোষবাবুর বাড়ির দরজায় টোকা পড়ল। ভবতোষবাবু এ তল্লাটের প্রভাবশালী মানুষ, রিয়েল এস্টেটের বিশাল ব্যবসা। পাড়ার উঠতি নেতা থেকে শুরু করে একেবারে ওপর মহল পর্যন্ত সবাই এক ডাকে চেনে। সেই ভবতোষবাবু বসেছিলেন আরাম কেদারায় গায়ে লিয়ে। হঠাৎ কড়া নাড়ার শব্দ শুনে খানিক বিরক্ত হয়েই হাঁক দিলেন। কে কে? আমি। কে আমি? আরও একটু ঝাঁঝালো গলায় বলতে বলতে দরজা খুলে দিলেন ভবতোষবাবু। আরে মাস্টার মশাই, আসুন আসুন, ভেতরে আসুন। বেশ খানিকটা ভিজে গেছেন তো দেখছি। তা ছাতাটা খোলেননি কেন? না না বাবা, তেমন কিছু না। আসলে ছাতা খুলেছিলাম, কিন্তু খুব একটা লাভ হলো না। আসলে ছাতাটার অবস্থাও যাকে যাক, ছাড়ো ছাড়ো। তা তুমি বলো বাবা, কেমন আছো? কাজকর্ম সব ঠিকঠাক চলছে তো? বলতে বলতে মলিন পাঞ্জাবিটার খুঁট দিয়ে ডাঁটি ভাঙা চশমাটা একবার মুছে নিলেন ষাটোর্ধ্ব মাস্টারমশাই জীবন কৃষ্ণ রায়। জীবন স্যার ছিলেন অঙ্কের দাপুটে মাস্টারমশাই। ভবতোষবাবুর মতো ছাত্ররা যারা সিঁড়ি ভাঙার অঙ্কের সিঁড়ি ভাঙতে ভাঙতে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ত, তাদের কাছে জীবন স্যার ছিলেন স্বয়ং যমদূত। স্কুলে পড়তে এই জীবন স্যারের হাতে কত যে পেটের বাড়ি আর কানমোলা তিনি খেয়েছেন তার কোনো ইয়ত্তা নেই। তবে এখন স্যারের বয়স হয়েছে, অবসর নিয়েছেন তাও প্রায় 5-6 বছর হলো। শরীরের বল কমেছে, চোখের দৃষ্টি কমেছে, বুদ্ধিটাতেও কেমন যেন মূর্ছে ধরে আসছে দিন দিন। তবুও প্রাইভেটে ছাত্র পড়ান, কোনো উপায় তো নেই। সংসারে অনটন, নুন আনতে পান্তা ফুরোয়। স্যারের একমাত্র ছেলে, তারও বয়স প্রায় 30-এর ওপর হলো। এখনো কোনো চাকরি জুটিয়ে উঠতে পারেনি। এই নিয়ে ঘরে নিত্য অশান্তি। জীবনবাবু মাঝে মাঝে বিরক্ত হয়ে ওঠেন। মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে ছুড়ে অনেক দূরে পালিয়ে যেতে পারলে তিনি বেঁচে যান। তবু যেতে পারেন না। সংসারের মায়া বড় মায়া। মানুষের জীবন এত যন্ত্রণার, এত ক্লেদাক্ত, এত পঙ্কিল, তবু সেই জীর্ণ জীবনটাকে টেনে টেনে বয়ে বেড়ানোর লোভটাকে এড়িয়ে যাওয়া একটা বিষম দায়। জীবনবাবুর অভাব অনটনের সংসারে বাপ ছেলের টুকটাক ঝগড়া লেগেই থাকে। তবে গতকাল তা চরম হয়ে উঠল। ছাত্র পড়িয়ে বাড়ি ফিরে শুনলেন ছেলে আজ কিছু খায়নি। তার নাকি রোজ একই থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড় খেতে ভালো লাগে না। এই নিয়ে আজ তার মায়ের সঙ্গে খুব একচোট অশান্তি হয়ে গিয়েছে। শুনেই মাথাটা গরম হয়ে উঠল জীবনবাবুর। খেঁকিয়ে উঠে বললেন, হ্যাঁ, তা বাবুর ভালো লাগবে কেন? গতর খাটিয়ে 2 পয়সা রোজগার করার তো কোনো মুরত নেই। তার জন্য তো এই বুড়ো বাপটা আছে না? সে শালা হাড় মাস কালি করে রোজগার করে আনবে, আর বাবু ঘরের ওপর পায়ে পা তুলে বসে বসে গিলবেন। শালা মরণও হয় না। জীবনবাবুর কথায় আগুনে ঘি পড়ল। ছেলে হাঁ হাঁ করে চেঁচিয়ে মায়ের উদ্দেশ্যে বলল, হ্যাঁ হ্যাঁ, বাবার মুরদও আমার জানা আছে। কিছু পেতে গেলে না কিছু দিতে হয়। ওই তো পরশু নিখিল বলছিল, একটা ইনস্টিটিউশনে চাকরির জন্য পড়াশোনা করলে চাকরি একেবারে বাঁধা। কেন, নিখিলই তো পেয়েছে। ভর্তি হতে 1000-5 খরচা। তো এতগুলো টাকা দেবার মুরত কি বাবার আছে? তাহলে তার ছেলের চাকরি হবেটা কি করে শুনি? চাকরি কি আর গাছ থেকে পড়ে না আকাশ থেকে পড়ে? খালি কিছু আদ্যিকালের সেন্টিমেন্ট, সম্মান, সততা ধরে বসে আছে। নাও এখন ওগুলো ধুয়ে ধুয়ে জল খাও, আর বিনা পয়সায় ছাত্র পড়িয়ে দেশোদ্ধার করো। শালা ব্যাকডেটেড বুড়ো ভাম একটা, জীবনটা একদম হেল করে দিল। এমন বাপ থাকার থেকে না থাকা ভালো।
শেষ কয়েকটা কথা ছেলে ফিসফিস করে বললেও জীবনবাবুর মাস্টারি করা কানে তাই এড়ালো না। রেগে অনেক কথাই তিনি বলতে গেলেন, কিন্তু কিছুই বলতে পারলেন না। সব কথা কেমন যেন দলা পাকিয়ে গলার কাছে আটকে রয়ে গেল। শুধু চোখের কোণে কয়েক ফোঁটা জল চিকচিক করে উঠল। মনে মনে স্থির করলেন যে যে করেই হোক 1000-5 টাকা জোগাড় করতেই হবে। আর আজ মূলত সেই কারণেই লজ্জার মাথা খেয়ে সমস্ত মান সম্মান বিসর্জন দিয়ে নিজের একসময়ের ছাত্র ভবতোষবাবুর কাছে হাত পাততে এসেছেন। এ কথা সে কথা বলার পর আমতা আমতা করে আসল কথাটা বলেই ফেললেন জীবনকৃষ্ণবাবু। আসলে বাবা ভবতোষ, ঈশ্বরের দয়ায় তোমার তো কোনো কিছুরই অভাব নেই। তোমার মাস্টারমশাই হিসেবে এটা যে আমার কাছে কতটা গর্বের তা তুমি কল্পনা করতে পারবে না। তা বলছিলাম কি বাবা, একটা অনুরোধ করব, কিছু মনে করবে না তো? এ বাবা, না না মাস্টারমশাই, আপনি বলুন না। মানে বলছিলাম, একটা উপকার করতে পারো বাবা, ওই 1000-5 টাকা একটু ধার দিতে পারো? আসলে আমার ছেলের চাকরির পড়াশোনার জন্য আর কি। আমি কথা দিচ্ছি, ছেলে চাকরি পেয়ে গেলে ও টাকা আমি আস্তে আস্তে শোধ করে দেব। মাস্টারমশাইয়ের কথা শুনে ভবতোষবাবু খানিকটা অবাক হলেন, আর চোখে তাকালেন পাশে বসে থাকা স্ত্রীর দিকে। স্ত্রী চোখের কঠিন ইশারায় স্পষ্টভাবে তার অস্বীকৃতি জানিয়ে দিল। আরও বিড়ম্বনায় পড়লেন ভবতোষবাবু। মাস্টারমশাইকে সাহায্য করতে গিয়ে কি শেষমেশ গিন্নির কোপে পড়তে হবে? কোন দিকে যাবেন তিনি? মাস্টারমশাইয়ের মুখের ওপর না বলে দেবেন? না না, তা কি করে সম্ভব? টাকাটা দিয়ে দেবেন, কিন্তু গিন্নি? না না না, সেটাও সম্ভব নয়। তবে 7-5 চিন্তা করতে করতে মাথায় একটা দারুণ বুদ্ধি খেলে গেল। সাপও আপাতত মরবে, আবার লাঠিও ভাঙবে না। বললেন, মাস্টারমশাই, অতগুলো টাকা তো এখন ঘরে নেই, তবে দাঁড়ান, আমি আপনাকে চেক লিখে দিচ্ছি, আপনি ব্যাংকে গিয়ে ভাঙিয়ে নেবেন খন। বলে মাস্টারমশাইকে একটা 5000 টাকার চেক লিখে দিলেন ভবতোষবাবু। জীবনকৃষ্ণবাবু তাকে বারবার আশীর্বাদ করে বিদায় নিলেন। জীবনকৃষ্ণবাবু হয়তো জানতে পারলেন না ঠিকই, কিন্তু ভবতোষবাবু জানলেন, তার স্ত্রী জানল, এবং সম্ভবত অলক্ষ্যে থেকে আরও একজন জানলেন যে যে অ্যাকাউন্টের চেক মাস্টারমশাইকে দেওয়া হলো তাতে অতগুলো টাকা নেই। পারিপার্শ্বিকের সাময়িক চাপে পড়ে মাস্টারমশাইয়ের সঙ্গে প্রতারণা করলেন ভবতোষবাবু। এই প্রতারণার অপরাধবোধ তাকে সারা রাত তাড়িয়ে বেড়াতে লাগলো। সারা রাত মনে হতে লাগলো, যা হলো তা ঠিক হলো না। সকাল হয়ে গেল। নিত্যদিনের কাজে ব্যস্ত হয়ে পড়লেন ভবতোষবাবু, কিন্তু সমস্ত ব্যস্ততার মধ্যেও সেই চিন্তাটা মাঝে মাঝেই তার মনে উঁকি দিতে লাগলো। হ্যাঁ হ্যাঁ, সত্যি প্রতারণা করেছেন তিনি নিজের মাস্টার মশাইয়ের সঙ্গে। যা করেছেন ঠিক করেননি। শেষমেশ সিদ্ধান্ত নিলেন ভুল শুধরে নেবেন। মাস্টারমশাইয়ের বাড়ি গিয়ে টাকাটা দিয়ে আসবেন তিনি। আজকেও ঘড়ির কাঁটা 7টা ছুঁই ছুঁই। সন্ধে ঘনিয়ে এসেছে। ভবতোষবাবু পৌঁছলেন মাস্টারমশাইয়ের বাড়ি। বাড়ির পরিবেশ কেমন যেন থমথমে। সামনে কয়েকজন লোকের ভিড়। ব্যাপার কি? জানতে পারলেন আজ বিকেলের দিকে বাড়ি ফিরে গলায় দড়ি দিয়েছেন মাস্টারমশাই। ভুল শুধরে দেবার কোনো সুযোগ না দিয়েই তিনি চলে গিয়েছেন। অপরাধীর মতো মাস্টারমশাইয়ের ঘরে ঢুকলেন ভবতোষবাবু। দেখলেন মাস্টারমশাই বিছানায় শুয়ে আছেন,
নীরব অভিমানে চোখ বুজে। হঠাৎই ভবতোষবাবুর চোখ পড়ল স্যারের লেখার টেবিলে। সেখানে পড়ে রয়েছে কালকের দেওয়া সেই চেকটা, তাতে ব্যাংকের লাল কালির দাগ, আর তার সঙ্গে স্যারের হাতে লেখা একটা চিঠি। স্নেহের ভবতোষ। মাত্র একখানা কাগজ যে কত সহজে সংসারের মায়া কাটিয়ে দিতে পারে তা আজ জানলাম। আমার এই অভাব অনটনে ভরা দরিদ্র জীবনে এক রাশ ব্যর্থতা ছাড়া আর কিছুই ছিল না। একজন পিতা হিসাবে আমি ব্যর্থ, হয়তো স্বামী হিসাবেও, কিন্তু আমার বিশ্বাস ছিল যে শিক্ষক হিসাবে আমি সার্থক। দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে বহু ছাত্রকে আমি প্রকৃত মানুষ হবার শিক্ষা দিতে পেরেছি। আর এই গর্বটুকু, এই বিশ্বাসটুকুই ছিল আমার বেঁচে থাকার একমাত্র পাথেয়। কিন্তু আজ বুঝতে পারছি আমার সে বিশ্বাস কতখানি মিথ্যা ছিল, কতখানি ঠুনকো ছিল। আজ আমি পুরোপুরি ব্যর্থ, রিক্ত, নিঃস্ব। তাই এই ব্যর্থতা থেকে মুক্তির খোঁজে চললাম। তুমি ভালো থেকো, আমার আশীর্বাদ নিও। ইতি তোমার হতভাগ্য মাস্টার মশাই। চিঠিটা হাতে নিয়ে মাস্টার মশাইয়ের পায়ের কাছে ধপ করে বসে পড়লেন ভবতোষবাবু। আয়নায় তার নিজের প্রতিবিম্ব দেখে মনে হলো একজন অপরাধী তার দিকে লোলুপ দৃষ্টিতে চেয়ে আছে। পলকে চোখ ফিরিয়ে নিলেন তিনি। চিৎকার করে কাঁদতে ইচ্ছে হলো, কিন্তু পারলেন না। বারবার বলতে চাইলেন, মাস্টার মশাই, আমায় ক্ষমা করে দিন। কিন্তু কথাগুলো পাথরের মতো ভারী হয়ে বুকের ওপর চেপে বসল। ক্ষমা চাইতে পারলেন না ভবতোষবাবু। মাস্টার মশাই তাকে সারা জীবনের মতো একজন প্রতারক করে দিয়ে চলে গেলেন।